স্পেশাল করেসপন্ডেন্সে আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ের সাথে স্বদেশীয় ভাবনায় মিশ্র প্রতিক্রিয়ায় তৈরি প্রতিবেদনে আমি রথীন সেনগুপ্ত। নমস্কার, আমি রথীন সেনগুপ্ত। স্পেশাল করেসপন্ডেন্সে আমার আজকের প্রতিবেদন নেলসন ম্যান্ডেলার দক্ষিণ আফ্রিকা ও বিশ্ব শান্তি সংস্থা। দক্ষিণ আফ্রিকার কথা উঠলেই প্রথমে যার কথা আমাদের মনে ভেসে আসে তিনি হলেন 1993 সালে শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত নেলসন ম্যান্ডেলা। জেল জীবনের শেষ সময়ে এসে মহাত্মা গান্ধীর নীতি অনুসরণের মধ্যে দিয়ে তিনি অহিংসা নীতিতে বিশ্বাসী হয়ে পড়েন। তার শান্তি কায়েমের প্রচেষ্টাকে ইতিহাস রূপে জানেন না তা খুব কম মানুষই আছেন। ভাবতে অবাক লাগে যে তারই সে দক্ষিণ আফ্রিকা কিন্তু সামরিক প্রতিযোগিতায় একসময় নিজেকে টিকিয়ে রাখতে 1979 সালে ধ্বংসাত্মক পরমাণু বোমা তৈরি করেছিল। সেই সময় দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ছিল পারমাণবিক দেশগুলির সাথে সামরিক শক্তির নিরিখে এক আসনে বসা। অবশিষ্ট পারমাণবিক শক্তিধর দেশের সঙ্গে সামরিক প্রতিযোগিতায় নিজেদেরও এক আসনে বসার দৌড়ে যথেষ্ট সক্রিয়ভাবে অংশও নিয়েছিল তারা। এটা অবিশ্বাস্য হলেও সত্য যে পরবর্তী সময়ে তারা মাত্র 10 বছরে সেই মানসিকতা ধরে রাখার পর স্বেচ্ছায় তা ধ্বংস করে শুধু যে ইতিহাস রচনা করেছিল তা নয়, সাথে সাথে বিশ্বের কাছে একটি শান্তিপ্রিয় দেশ হওয়ার বার্তা দৃষ্টান্ত রূপে উপস্থাপনাও করেছিল। অনুমান করা যেতে পারে যে নেলসন ম্যান্ডেলার মধ্যে মহাত্মা গান্ধীর নীতি আদর্শ এমনভাবে প্রভাবিত করেছিল যে জেলের ভেতর থাকার সময় সম্ভবত তাঁরই নির্দেশে দক্ষিণ আফ্রিকা পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণের সিদ্ধান্ত নেয়। সেই সময় সমগ্র বিশ্ব যেখানে সামরিক শক্তি বাড়িয়ে চলেছিল দিন প্রতিদিন ধ্বংসাত্মক মানসিকতাকে পুঁজি করে, সেখানে দক্ষিণ আফ্রিকার এমন অবাক করা সিদ্ধান্ত বিশ্ববাসীর কাছে সত্যি এক অনন্য নৈতিক উদাহরণ তুলে ধরেছিল। কিন্তু প্রশ্ন একটা, দক্ষিণ আফ্রিকার সেই শান্তিপূর্ণ নৈতিক মূল্যবোধকে সামরিকভাবে সমগ্র বিশ্ব কেন উল্লেখযোগ্যভাবে বিশ্ব শান্তির নিরিখে সেভাবে গ্রহণ করতে এগিয়ে আসেনি? তবে বর্তমানে সামরিক পরিসংখ্যান থেকে বোঝা যায় যে পারমাণবিক বোমা তৈরি থেকে নিজেদের সরিয়ে রাখা ডেভেলপড দেশগুলির তালিকাও কিন্তু কম নয় এ বিষয়ে। এখানে আরেকটি উল্লেখযোগ্য ঘটনা এই যে যেমন অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, ডেনমার্ক, গ্রিস, ইটালি, আয়ারল্যান্ড, নরওয়ে, সার্বিয়া ও নিউজিল্যান্ডের মতো আরও বেশ কিছু দেশ আছে যাদের উল্লেখযোগ্য আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও কিন্তু তারা কিন্তু এই ধ্বংসাত্মক সামরিক শক্তি বৃদ্ধির প্রতিযোগিতায় নিজেদের কখনো সামিল করেনি। এখানে পাওয়া একটি সামরিক তথ্যের ভিত্তিতে জানা যায় যে ইউক্রেন, কাজাখস্তান, বেলারুশ এরা কিন্তু তাদের ম্যান পাওয়ার না থাকার কারণে, এটা অবশ্য তাদের কথা, তারা তাদের পারমাণবিক বোমাগুলো কিন্তু সুরক্ষিত রাখতে পারবে না জেনে ওগুলো তারা তাদের সেই সময়কার যে গুরু রাষ্ট্র অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন তাকে হস্তান্তর করেছিল। তাদের সেই পারমাণবিক শক্তি হস্তান্তরের ব্যাপারটা কিন্তু এখনও অবধি কিছু দেশ এক মিশ্র প্রতিক্রিয়া হিসাবেই কিন্তু ভেবে থাকে। সামরিক শক্তির নিরিখে সেই সময় ইউরোপের দেশগুলোর চিন্তাভাবনা এ ব্যাপারে একটু আলাদাই ছিল। সেই সময় আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটা আক্রমণাত্মক আগ্রাসন মনোভাব কিন্তু ছিল কিছু ছোট দেশগুলির প্রতি। আগ্রাসনের সেই প্রতিক্রিয়া স্বরূপ জাপান আমেরিকা দ্বারা, দক্ষিণ আফ্রিকা সোভিয়েত ইউনিয়নের মাধ্যমে বিভিন্নভাবে ডমিনেট হতো। উল্লেখযোগ্য যে শুধুমাত্র সোভিয়েত ইউনিয়নের আগ্রাসন মনোভাবের কারণে খুবই গুপ্তভাবে সেই সময় দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম 6টা পারমাণবিক বোমা তৈরি করেছিল। এছাড়াও সেই সময় দক্ষিণ আফ্রিকানদের প্রতি নির্মম বর্ণবৈষম্যমূলক একটা আচরণ কিন্তু পশ্চিমী দেশগুলির মধ্যে দেখা যেত। সামরিকভাবে নিজেদের সুরক্ষিত করার উদ্যোগ হিসেবে সেই সময় তারা পারমাণবিক বোমা তৈরি করেছিল বলেই স্বীকার করেছিল। সেই সময় আরও একটি উল্লেখযোগ্য ঘটনা যেটা ঘটেছিল সেটা হলো সোভিয়েত ইউনিয়নের অভ্যন্তরীণ রাজনৈতিক মতভেদের কারণে তারা কিন্তু খণ্ডিত হতে শুরু করেছিল। সোভিয়েত ইউনিয়নের নিশ্চিত পতনের আভাস পাওয়ার পর দক্ষিণ আফ্রিকা তাদের সমস্ত পারমাণবিক বোমাগুলো
1989 সালে নিজেরাই ধ্বংস করার সিদ্ধান্ত নেয়। যদিও একটি মহলের ধারণা যে বিশ্ব রাজনীতির চাপে পড়ে তারা সেই সিদ্ধান্ত নিয়েছিল। এরই মধ্যে নেলসন ম্যান্ডেলার মুক্তি যে কোনো সময় হতে পারে এই ধারণাও কিন্তু বলবৎ হতে থাকে। সেই সময়কার কারাগারের আধিকারিক সূত্র মারফত জানা যায় যে জেল জীবনে নেলসন ম্যান্ডেলার মানসিকতায় এক বিশেষ অহিংস ভাব দেখা যায়, আর সেই কারণেই তাকে নির্ধারিত সময়ের অনেক আগেই জেল থেকে বের করে আনা হয়। আমরা যারা নেলসন ম্যান্ডেলারের জীবনী নিয়ে উৎসাহী তারা নিশ্চয়ই জানি যে নেলসন ম্যান্ডেলার প্রাথমিক সংগ্রামী জীবনটা কিন্তু মোটেও অহিংস ছিল না। তার ভয়ঙ্কর হিংসনীতির কারণে তাকে সেই সময়কার সরকার বহুদিন জেলবন্দি করে রাখে। কিছু আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকের মতামত ছিল যে প্রথম দিকে নেলসন ম্যান্ডেলার মূল সংগ্রামটি নাকি ছিল মানবিক আধারের উপর ভিত্তি করে, তবে সময়ের সাথে সাথে তার সেই মানবিক সংগ্রামের পদ্ধতিটা ধারণ করেছিল প্রতিহিংসার উপর নির্ভর করে। আমরা তার জীবনের শেষাংশের কৃতকর্মের ব্যাখ্যা খুব ভালোভাবেই জানি, আর সেই কারণেই আমরা নেলসন ম্যান্ডেলার সাথে তার সাময়িক হিংস্র ব্যাপারটা একেবারেই মানতে পারি না। মানুষ তার মানসিক চিন্তাভাবনাতে অনুকূল পরিবর্তন করার সুযোগ পেয়ে থাকে, যেটা কিনা নেলসন ম্যান্ডেলা তার জীবনে সঠিকভাবে অনুসরণ করতে পেরেছিল, এবং সেই কারণে আজও তিনি শান্তির দূত হয়ে বেঁচে আছেন। আমাদের ভুললে চলবে না যে তার সেই মানবিক পরিবর্তনের প্রধান কারণ কিন্তু আমাদের দেশের জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী। এবার আলোচনার বিষয়টিকে পট পরিবর্তনের মধ্যে দিয়ে বিশ্ব শান্তির বর্তমান পরিস্থিতিকে একটু ব্যাখ্যা করি। প্রশ্ন জাগতেই পারে যে বিশ্বের সমগ্র মানব জাতির যে বর্তমান মানসিকতা তা কি আদপেই সত্যিকারের বিশ্ব শান্তি কায়েমের অনুকূল? আত্মসন্তুষ্টির সাথে সাথে যে আশার আলো দেখি আমরা, সেটা হলো বিশ্বের বহু সংস্থা শান্তি প্রতিষ্ঠার পক্ষে অবিরাম কাজ করে চলেছে। তিক্ততার সাথে এও বলতে দ্বিধা নেই যে বর্তমান বিশ্বে শান্তি কায়েম করার ঠেকেদারির সংস্থা কিন্তু কোনো অংশে কম নেই। অতীতেও বহু শান্তি কায়েম করার সংস্থা ছিল, আজও আছে, আর উত্তরোত্তর তার শাখা প্রশাখা গজিয়ে চলবে নিত্য প্রতিদিন। আচ্ছা, আমার এহেন বাক্য ব্যবহারে কেউ কেউ অখুশিও হতে পারে। মার্জনার সহিত তাদের অবগতির জন্য জানাই যে এইসব বিশ্ববন্ধিত সংস্থাগুলো কাজ যে করছে না তা কিন্তু আদপেই নয়। আসলে তাহলে এখানে প্রশ্ন, কাজই যদি তারা করছে তাহলে বর্তমান বিশ্বে শান্তি কায়েমের দূরদর্শিতার দেখা কোথায়? উদাহরণ থেকে বিরত হয়ে জানাই যে আমরা সকলেই কম বেশি জানি যে সমগ্র বিশ্ব আজ বারুদের উপর দাঁড়িয়ে। এই পরিস্থিতি কিন্তু এক বা দুদিনের জন্য জন্ম নেয়নি। বছরের পর বছর সকল জনসম্মুখের সামনে আস্ফালিত ও বুড়ো আঙ্গুল দেখিয়ে সো-কল বহু শান্তিকামী দেশ সমাজের এমন ভয়াবহ প্রতিকূল পরিস্থিতি তৈরি করে গেছেন। প্রশ্ন এখানে, কি করছেন বিশ্ব শান্তির ঠেকেদারি সংস্থাগুলো? এখানে একবার দেখে নেওয়া যাক আদপেই এই সংস্থাগুলোর ক্ষমতা কতটুকু বলবৎ এ ব্যাপারে। কঠিন সত্যকে মেনে নিয়েও বলতে বাধ্য হচ্ছি যে বিশ্বের সমস্ত শক্তিধর দেশগুলির কর্তৃত্ব আদায়ের আগ্রাসন মনোভাবের কাছে এইসব সংস্থাগুলো কার্যত বশ্যতা স্বীকার করে থাকে। চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিছু শক্তিশালী দেশের নিজস্ব স্বার্থন্বেষী ভূমিকা ও চাবুক চালানোর প্রবণতা ভীষণভাবে লক্ষ্য করা যায়, যার কারণে নিরপেক্ষ বিধি নিষেধ থাকা সত্ত্বেও এইসব সংস্থাগুলোর পক্ষে সম্ভব হয় না নিরপেক্ষ বজায় রাখা। নিরপেক্ষতা বজায় রেখে এইসব সংস্থাগুলো কিন্তু বাস্তবিকভাবে কোনো সঠিক সিদ্ধান্তই নিতে পারে না। আমার এই তথ্যের আধারের উপর ভিত্তি করে দেখলে বোঝা যায় যে সেই সময়কার বিশেষ করে ইরান ও ইরাক যুদ্ধ, সোভিয়েতের আগ্রাসন আফগানিস্তান ও ইউরোপের উপর, ভিয়েতনামের দাদাগিরি কম্বোডিয়ার উপর, চীন ভিয়েতনাম যুদ্ধ, কিউবার প্রতি যুক্তরাষ্ট্রের একতরফা সামরিক চাপ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুটি শক্তিশালী দেশ আমেরিকা ও রাশিয়ার মধ্যে স্নায়ুযুদ্ধ নিয়ন্ত্রণে বিশেষত জাতিসংঘের ব্যর্থতা চোখে পড়ার মতো। সামরিক পরিস্থিতি নিয়ন্ত্রণের ব্যাপারে বলতে দ্বিধা নেই যে এই সব বিশ্ববন্দিত সংস্থাগুলো সম্পূর্ণভাবে আজ ব্যর্থ। ইউরোপে গণহত্যা ও জাতীয় সংঘর্ষ
যেভাবে বেড়ে উঠেছিল তার পরিপ্রেক্ষিতে শান্তিকামী সংস্থাকে কোনোভাবেই পজিটিভ ভূমিকাতে দেখা যায়নি কখনো। গণবিধ্বংসী অস্ত্র গোপন করার ক্ষেত্রে ইরাকের ওপর আমেরিকার দাদাগিরি আমাদের সবার জানা আছে। অনেক উন্নত দেশ বহুবিধ বিধ্বংসী অস্ত্রাদি বানানোর সত্ত্বেও কখনো কোনোভাবে এইসব সংস্থা দ্বারা কখনোই বাধা পায়নি। জাতিসংঘের সেই দুর্বল নীতি আজও কিন্তু বিদ্যমান। এক বিশ্ব, দেশভিত্তিক ভিন্ন নিয়ম, সেখানেও কিন্তু বিশ্ব শান্তি সংস্থার ব্যবহার তথৈবচ। অনেক হয়েছে, এবার সমাধানাত্মক সিদ্ধান্ত বলবৎ করার সদিচ্ছা দায়িত্ব আমাদের নিতে হবে। আমরা আজ আমাদের কর্মকাণ্ডের কারণেই বিশ্ব দরবারে বিশেষ গুরুত্ব সহকারে আলোচিত এবং সমাদৃত। আমরা বিশ্বগুরু হিসাবে বিশ্ব শান্তির ক্ষেত্রে একটি সক্রিয় ভূমিকা নিতে পারি। আমাদের দেশের যুব সম্প্রদায়ের মধ্যে আজও যথেষ্ট আত্মশক্তি, আত্মনির্ভর বেড়েছে। আমাদের এই আত্মশক্তি ও আত্মনির্ভরতা বিশ্ব কল্যাণের জন্য ভাবতে হবে। আমার মনে হয় একমাত্র আমরাই পারি যথার্থভাবে বিশ্ব শান্তি ফিরিয়ে আনতে। তবে এ ব্যাপারে সবার আগে দেশের সাধারণ আন্তরিক অব্যবস্থাকে জাতি ধর্ম নির্বিশেষে একজোট হয়ে নির্মূল করে দেশীয় শান্তি কায়েম করার পরেই কিন্তু আমাদের পরের লক্ষ্য হবে বিশ্ব শান্তি পুনরুদ্ধার করা। বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে আজ সমগ্র বিশ্ব তাদের ধারণার মধ্যে দিয়ে মেনে নিয়েছে যে একমাত্র ভারতই পারে বিশ্বগুরু হয়ে সমগ্র বিশ্বকে নতুন রূপে জাগ্রত করতে আর সঠিকভাবে বিশ্বকে শান্তির পথে এগিয়ে নিয়ে যেতে। ভারতের মতো 150 কোটির বিশাল দেশে গণতন্ত্র এখনো খুবই মজবুত। বহু ভাষাভাষী ও ধর্মের একত্রীকরণের মধ্যে দিয়েও ভারত কিভাবে বহু বছর ধরে দেশের অভ্যন্তরীণ শান্তি ও ঐক্য কায়েম করে চলেছে তা বহির্বিশ্বের দেশগুলির কাছে খুবই একটা আশ্চর্যের বিষয়। আর সে কারণেই বহির্বিশ্বের বহু দেশ ভারতকে বিশ্বগুরু মেনে চলার ইঙ্গিত নানান বিশ্ব সম্মেলনে উত্থাপন করে থাকে। স্পেশাল করেসপন্ডেন্সে আজ এই পর্যন্ত। এমনই কিছু তথ্য ও বিশ্লেষণ নিয়ে খুব শীঘ্রই হাজির হব আমি রথীন সেনগুপ্ত। নমস্কার।